নিয়ম মেনেই হারিস আনিস এর সাজা মওকুফ, পুলিশের তালিকার নাম কমিউনিকেশন গ্যাপ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টেকনাফ থেকে শুধু যাত্রী নয়, ইয়াবা আনছে বাস কর্মীরাও, ব্যবহার করা হচ্ছে অভিনব সব পদ্ধতি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিবন্ধনের আওতায় আসছে ইজি বাইক, থ্রি হুইলার, কর্মকৌশল নির্ধারণে কমিটি গঠন। বিশ্বমানের ভাষা জাদুঘর ও আর্কাইভে সংরক্ষিত বর্ণলিপি, উৎপত্তি ইতিহাস প্রচারের অভাবে তেমন দর্শনার্থী নেই। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে মন্ত্রণালয় কিছু গোপন করেনি বলেও দাবি তার। আর হারিসের নাম এখনও পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকাকে কমিউনিকেশন গ্যাপ বলছেন তিনি। আল জাজিরার তথ্যচিত্রে হারিস ও আনিস আহমেদকে দেখানো হয় পলাতক হিসেবে, তবে এর অনেক আগেই তাদের সাজা মওকুফ হয়েছে বলে সম্প্রতি জানান সেনাপ্রধান। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না, যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ফৌজদারি কার্যবিধির 401 ধারার আলোকে তাদের সাজা মওকুফ হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি। আমাদের আইনে 401 ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন। সাজা মওকুফের পরও হারিস আহমেদের নাম ও ছবি পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে কেন আছে, এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কমিউনিকেশন গ্যাপ, এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পাশাপাশি ওই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত জুলকারনাইন সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন নিয়ে কথা বলেন আসাদুজ্জামান খান। আল জাজিরার মামলা হয়েছে, মামলার অভিযোগপত্রগুলি ইসে তো আসবে, আমাদের পুলিশের কাছে আসবে, যখন পুলিশ তখন ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত আমাদের পুলিশের কাছে আসেনি। এদিকে আল জাজিরার সম্প্রচার নীতির সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। যে আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, একটা তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের তো পাবলিক গ্রহণ করেই নাই, আর তাদের জন্য তাদের ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। এইরকম মিডিয়া থাকা উচিত না। এর আগে ওই তথ্যচিত্রটিকে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে নাকচ করে সরকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র মামলা থেকে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এ আদেশ দেন। গত বছরের 24 অক্টোবর রাতে ধানমন্ডি এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে নেমে নৌ কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এই ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। এরপরই পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবীদাস লেনের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় অবৈধ পিস্তল, গুলি, 37টি ওয়াকিটকি, হাতকড়া ও বিদেশি মদ, বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা হয় ইরফান ও দেহরক্ষী মোহাম্মদ জাহিদের বিরুদ্ধে। টেকনাফ থেকে পাকস্থলিতে করে ইয়াবা আনছিলেন মকবুল রত্না দম্পতি। ঢাকায় আসতে ব্যবহার করেন বিলাসবহুল এসি বাস। সম্প্রতি তাদের পেটে 5,500 ইয়াবা পেয়েছেন গোয়েন্দারা। শুধু যাত্রী নয়, এ কাজে বাস কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। গ্রিন লাইনের একটি বাসের এসির ভেতরে মিলেছে 25,000 ইয়াবার চালান। কতগুলা জোরে বলেন? 3,000। টেকনাফ থেকে পাকস্থলিতে করে ইয়াবা আনছেন এক দম্পতি। এই তথ্যে আরামবাগ বাস কাউন্টারে যান গোয়েন্দারা। পরে বাস থেকে আটক হন রত্না বেগম ও মকবুল ব্যাপারী। পেটে ইয়াবা বহনের কথা স্বীকারও করেন তারা। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করা এক্সরেতেও মেলে এর সত্যতা।
মকবুলের 3 আর রত্নার পেটে মেলে 2500 ইয়াবা। তারা বলছে এই চালান বুঝিয়ে দিলে 55,000 টাকা পেতেন তারা। মোবাইল ফোনেই হয় সব যোগাযোগ, লেনদেনও হয় মোবাইল ব্যাংকিংয়েই। ফোন করলো যে আপনি এখানে আসেন, এখানে আসার পরে আমাদের একটা প্যাকেট দিয়ে দেয়, ওই প্যাকেটের ভিতরে হোটেল নিয়ে আমরা প্রসেসিং করে নিয়ে আসছি। যারা দিছে তারা এরকম ছোট সাইজের ক্যাপসুল বানাই দিছে আর কি, ওগুলা ওষুধের মতো গিলে গিলে হয়েছে। টেকনাফ থেকে শুধু বাস যাত্রী নয়, ইয়াবা আনছে স্টাফরাও। এমন তথ্যে ফকিরাপুল কাউন্টারের সামনে গ্রিন লাইনের একটি বাসে চালানো হয় তল্লাশি। পরে উদ্ধার হয় এসির ভেতর লুকিয়ে রাখা 25,000 ইয়াবার চালান। আটক হন বাসটির এক কর্মী। বিলাসবহুল বাসে ইয়াবার চালান আসছে, কি করছে কর্তৃপক্ষ? নিরাপদ এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই রুটটাকে ভালো মতো মানুষজন ব্যবহার করতে পারে। এখানে এই মাদক নিয়ে যেন আর কোনো রকম ভবিষ্যতে কোনো বাজে ধরনের কোনো ঘটনা না ঘটে। গোয়েন্দারা বলছেন অভিনব কায়দায় আনা চালান একের পর এক আটক হলেও তা বন্ধ করা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণে জনসাধারণকে যুক্ত করা গেলে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন এই গোয়েন্দা কর্মকর্তা। ফৌজদারি কার্যবিধি 59 ধারাতে স্পষ্ট করে বলা আছে, কোন সাধারণ নাগরিকের সামনে যদি কোনো কগনিজিবল অফেন্স বা ধর্তব্য অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই সাধারণ নাগরিক ওই অপরাধীকে ধরবেন, ধরে নিকটবর্তী থানাতে নেবেন অথবা নেওয়ার ব্যবস্থা করিবেন। ইয়াবা বা মাদক আইটেমস একটা ধর্তব্য অপরাধ, এটার জন্য সব নাগরিক ওই ব্যবসায়ীকে, ওই খাদ্যকে ধরতে পারবেন, পুলিশকে খবর দিতে পারবেন। গত এক সপ্তাহে 3 চালানে 54,000 ইয়াবা সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার জন্য ইজি বাইক, 3 হুইলার, অটোরিকশা নিবন্ধনের আওতায় আনছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় আজ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটিও গঠন করা হয়েছে। বিআরটি এর প্রধান কার্যালয়ে বসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 28তম সভা। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় 2017 থেকে 2020 মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর নতুন অ্যাকশন প্ল্যান অনুযায়ী 2021 থেকে 2024 মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয় সভায়। বাস্তবায়নের দিক যাতে বাস্তবভিত্তিক হয়, সেই দিকটি এটি পরিকল্পনা করা জরুরি। এটি একটি দীর্ঘ পরিকল্পনা, তাই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে একটি কমিটি প্রস্তাব করছি। কমিটি পরিকল্পনা দলটি পরীক্ষা নিরীক্ষা করে এর বাস্তবায়ন দিকটি তুলে ধরবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরও যুগোপযোগী এবং যৌক্তিক করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। দ্রুতই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভিত মজবুত করা হবে। এ বিষয়ে আমরা একমত যে এ সকল 3 চাকা যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়। তাই কমিটি সুপারিশমালা বাস্তবায়নের প্রায়োগিক দিকগুলো যাচাই বাছাই করা জরুরি। ড্রাইভিং লাইসেন্সে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মানসম্মত লাইসেন্স দেওয়া শুরু হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় সমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 11:55 এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, বাড়িধারা ও তেজগাঁওয়ের 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। রাস্তা সরু হওয়ায় আগুনের ঘটনাস্থলে আসতে সমস্যায় পড়তে হয়েছে বলেও জানান তিনি। যে পরিস্থিতিতে, যে পরিবেশে এই ধরনের কারখানা গড়ে উঠেছে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই মারাত্মক মানুষের জীবনের জন্য। কারণ এরকম একটা জায়গায় আমাদের গাড়ি যেমন আনা যায় না, আমাদের লোকজনের কাজ করতেও ব্যাপক সমস্যা হয়। আর এরকম জায়গায় কারখানা হওয়াটা একেবারেই উচিত নয়। তো আমরা মাশাআল্লাহ তারপরও অত্যন্ত দ্রুততার সাথে অনেক সুন্দরভাবে কাজ করেছি, যে আমরা খুব দ্রুততার সাথে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপনও করে ফেলেছি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আছে বিশ্বমানের ভাষা জাদুঘর এবং ভাষা আর্কাইভ। দেশ বিদেশের বিভিন্ন ভাষার বর্ণলিপি, উৎপত্তি, ইতিহাস সংরক্ষিত আছে এখানে। অথচ প্রচারের অভাবে দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। 2011 সাল থেকে কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। তখন থেকে সক্ষমতার অভাবে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইনস্টিটিউট। অন্যদিকে যে গবেষণার কাজ আছে সেগুলো তেমন একটা প্রকাশ হয় না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আর্কাইভ, এখানে 153টি ভাষার বর্ণমালা আছে, 15টি ভাষার চারুলিপি আছে। আর্কাইভ ফর দ্য রাইটিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আদি লিখন বিধি কি, সেই লিখন বিধিকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি চিত্রাত্মকভাবে। দুটি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ আছে, অথচ বিভাগের অনেক শিক্ষার্থী জানেন না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এরকম একটি সুন্দর ভাষা জাদুঘর রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের এটি সম্পর্কে ধারণা কতটুকু। সংশ্লিষ্টরা বলছেন প্রচারণার অভাবেই এমন অবস্থা। ভাষা জাদুঘরে স্বাভাবিক অবস্থায় প্রতি মাসে দর্শনার্থী গড়ে মাত্র 10 জন। গবেষকরা বলছেন শিক্ষার্থীদের এখানে আনার জন্য ইনস্টিটিউটের বড় উদ্যোগের দরকার। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষার যে কাজগুলো হয়েছে সেগুলোর যদি মোটামুটিভাবে যে সমীক্ষাগুলো তারা বের করেছে এটা যদি সবার কাছে পৌঁছে যায়, আমার মনে হয় তখন মানুষ জানতে পারবে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই কাজগুলো করেছে। কর্তৃপক্ষ বলছে প্রচারের জন্য তারা কাজ করছেন, সেই সঙ্গে ভাষা নিয়ে নতুন নতুন গবেষণাও করছেন তারা। প্রচারণা আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হলো যে আমাদের যে প্রদর্শনীর জন্য যে গাড়ি বাস থাকে সেগুলো সংগ্রহ করা। স্কুল কলেজে শিক্ষা সফর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করার আহ্বান কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জন ও সংগঠন বা প্রতিষ্ঠান পর্যায়ে 5 জন শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলনে নির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে পালিত হবে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রতিষ্ঠান এবং সংগঠন এই পর্যায়ে একই সঙ্গে সর্বোচ্চ 5 জন অংশগ্রহণ করবেন, পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ 2 জন। এটি একটু অনুসরণ করা খুবই জরুরি, কেননা বড় আকারের জনসমাগম অনেক সময় অনেক ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুপুরে নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তল্লাশির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। বরাবরের মতো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শহীদ মিনার কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যান চলাচল নিয়ন্ত্রণ করব। প্রতিটি মানুষ যারা এখানে ঢুকবেন যতটা সম্ভব আমরা তাদের দেহ তল্লাশি করে এখানে ঢুকতে দিব এবং যেহেতু ক্যাম্পাস খালি অবস্থায় আছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের জঙ্গি হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা টিকা নিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার তিনি ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ 11 দেশের কূটনীতিকরা। দ্বিতীয় ধাপে স্বতঃস্ফূর্তভাবে অক্সফোর্ডের করোনা টিকা নিতে আসেন বাংলাদেশের নানা মিশনের কূটনীতিক ও দাতা সংস্থার 42 প্রতিনিধি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও। পরে তিনি জানান, আন্তর্জাতিক মহলেও টিকা ব্যবস্থাপনায় প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও। এই কর্মসূচির জন্য সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। ভারতে উৎপাদিত ব্রিটেনের অক্সফোর্ডের টিকা বাংলাদেশে নিতে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে টিকার আওতায় আনার যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের জন্য চমৎকার আয়োজন করেছে। এখানে টিকা দেবার ব্যবস্থাপনায় আমি মুগ্ধ। সারা বিশ্বের মানুষ এই একই ভাইরাসে আক্রান্ত। এই মহামারী সবাইকে যৌথভাবে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মতো ব্রাজিলেও অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয়েছে। সেই টিকা আমি এখানে নিতে পেরে অনেক খুশি। এর আগে 10 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় টিকা নেন ঢাকায় নিযুক্ত নানা মিশনের 30 রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধি। মিশনের কাছ থেকে তালিকা পাওয়া শর্তে আগ্রহী কূটনীতিকদের পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নাফিদাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুকুর, খালবিল, নদী ও জলাধার ভরাট বা শ্রেণী পরিবর্তনের প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির 15তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া ছিদ্রযুক্ত ইট এবং ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে সভায়। সকাল 11টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুরু হয় জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির সভা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। মন্ত্রী জানান, পুকুর, ডোবা, খালবিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার অপরিহার্য জাতীয় স্বার্থে ভরাট করার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার আওতাধীন প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যে কোনো ভরাট কার্যক্রম অন্তর্ভুক্ত করা যাবে না। পুকুর, ডুবা, খাল, বিল, নদী, কৃত্রিম প্রাকৃতিক জলাধার ভরাট বা শ্রেণীবদ্ধ করা নিরুৎসাহিত করিতে হইবে। পরিবেশ মন্ত্রী আরও জানান, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাকে কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেয় এই কমিটি। হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান অনুমোদন নিয়ে তদনুসারে পাহাড় কাটতে হইবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থা কর্তৃক কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। বৈঠকে ইটভাটা আইন 2019 বাস্তবায়নে ছিদ্রযুক্ত ইট এবং বিভিন্ন ধরনের ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ব্লক ইট তৈরিতে শুল্ক কমানো অথবা সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে মত দেয় কমিটি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নাম সর্বস্ব কয়েকটি সংগঠন। অভিযোগ আছে, অর্থের বিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পরিচালনার অনুমোদন নেয় তারা। প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক না হলেও পল্লী চিকিৎসকদের চাপ দিয়ে প্রশিক্ষণ নিতে বাধ্য করে এসব সংগঠন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম চলছে স্থানীয় পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা। আয়োজক পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি। তবে এই কর্মশালায় আর্থিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রশ্নই নেই, কেন প্রতারণা হবে? হাজার হাজার অ্যাসিস্ট্যান্ট আছে, ওখানে 6টা অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছে, কিন্তু প্রতারণার কিছু নেই। এটা আমার একটা প্রতিষ্ঠানে একটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া আছে, গভর্নমেন্টের সাথে একটা এমন চুক্তি আছে আমাদের। নিজেদের অর্থায়নের কথা বলে অনুমোদন নিলেও চিকিৎসকদের কাছ থেকে জনপ্রতি 7.5 থেকে 8,000 টাকা নিচ্ছে আয়োজকরা। আমাদের বলা হয়েছে গ্রাম ডাক্তার সমিতি থেকে আমাদের বাধ্যতামূলক ট্রেনিং করতেই হবে।
বা সিভিল সার্জন থেকে যদি রেট টেট দেয়, এরকম কোনো ঝামেলা যেন না হয়, তার জন্য আর কি এটা। এখন ভর্তির জন্য দিচ্ছি প্রাথমিকভাবে 3000 টাকা দিচ্ছি, আর 5000 টাকা দিতে হবে এখনো। দেশের সব পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হলে লুট করা টাকার অঙ্ক কোথায় দাঁড়াবে তা সহজে অনুমান করা যায়। ব্যবসায়িক উদ্দেশ্য থাকলে আমরা যদি, আমি যে দেখলাম আপনি বললেন সাতক্ষীরাতে যে এরকম ঘটতেছে, এরকম যদি কেউ করে তাহলে আমরা এটা বন্ধ করে দিব। অবশ্য প্রতিবেদন প্রচারের আগে তা বন্ধের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এতে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের অনুসন্ধানের প্রেক্ষিতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধান দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। হাসপাতালের কর্মচারীদের হাতে জনগণের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দিচ্ছেন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার একটি ধর্ষণ মামলার শুনানিতে এ মন্তব্য করে আদালত। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন, ডাক্তার সহ 12 জন হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। পরে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত। ধর্ষণের মামলায় এক শিশু আসামির জামিন আবেদনের সঙ্গে উপস্থাপিত 3টি মেডিকেল প্রতিবেদনে অসামঞ্জস্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, এসপি সহ 12 জনকে তলব করা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার আদালতে হাজির হন তারা। শুনানিতে চিকিৎসকদের তীব্র ভর্ৎসনা করেন হাইকোর্ট। ধর্ষণের যে প্রতিবেদন দেয়া হয়েছে তার প্রতিটি টার্ম ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন আদালত। ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকেরা ক্লার্ক দিয়ে মেডিকেল প্রতিবেদন করে জনগণের জীবন তাদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা ব্যক্তিগত প্র্যাকটিস বেশি করছেন। পরে চিকিৎসকেরা ক্ষমা চাইলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। মেডিকেল সার্টিফিকেটে ছাপানো ফর্মে কিছু অসঙ্গতি ছিল, যেটার কারণে এইজ ডিউরেশন অফ দ্য অ্যাসল্ট যেটা, সেইটাতে একটু ডিসক্রিপেন্সি এসছে, যে কারণে ডাক্তাররা ওনারা এই বিষয়ে আদালতের কাছে মার্জনা প্রার্থনা করে। ভবিষ্যতে এই ধরনের ভুল ত্রুটি যাতে না হয় এবং আমাদের প্রচলিত সমাজে এই যে নারী শিশু নির্যাতনের যে মিথ্যা মামলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যেন আমরা সবাই আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক আচরণ করি, সেই বিষয়েও আদালতের পর্যালোচনা উঠে এসছে। এছাড়াও ভিকটিম 7 বছরের শিশু ও অভিযুক্ত 11 বছরের শিশুর ক্ষেত্রে আইনের যে ধারায় মামলা করা হয়েছে তা তদন্ত কর্মকর্তার চরম ভুল বলে মন্তব্য করেন হাইকোর্ট। পুলিশ সুপার আদালতকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ এলাকা, ধর্ষণের নামে অনেক মিথ্যা মামলা হয়, এ ধরনের ভুল আর হবে না এমন প্রতিশ্রুতি দেন তিনি। আপনার মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে এই শিশুর বয়স 11 থেকে 12 বছর, তার মানে হচ্ছে আপনার আমাদের পেনাল কোডের ধারা 83 অ্যাট্রাক্ট করে, সেই হিসেবে তার বিরুদ্ধে তো 9 একের মামলা চলতে পারে না। আর এই মামলায় কোর্ট আপনি রুলও দিয়েছেন হচ্ছে এই মামলার কার্যক্রম কেন কোয়াশ করা হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত বছরের 4 সেপ্টেম্বর ঘটে ধর্ষণের ঘটনাটি। ভুক্তভোগী শিশুটি 6 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিল নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। তাদের দেয়া 3টি মেডিকেল প্রতিবেদনেই দেখা যায় অসামঞ্জস্য। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া পৌরসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শান্তিপূর্ণভাবে চলছে প্রচারণা। ভোটের আগেও পরে সহিংসতা এড়িয়ে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন কর্মকর্তারা। 1876 সালে প্রতিষ্ঠিত প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ। এবারই প্রথম সবচেয়ে বেশি 184 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর নির্বাচনে। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ 4 জন, আর সংরক্ষিত 7টি সহ 28টি কাউন্সিলর পদের জন্য লড়াইয়ে নেমেছেন 180 জন। সংরক্ষিত কাউন্সিলর পদেও ওই সংশ্লিষ্ট ওয়ার্ড, যে 7 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের একটি ব্যালট ইউনিটের সাথে অতিরিক্ত আরেকটি ব্যালট ইউনিট ব্যবহার হবে, যেহেতু এখানে 14টা প্রার্থী হয়েছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে খুশি পৌর এলাকার ভোটার। এই 28 তারিখে ভোটে আমরা সবাই ভোট দিতে আসব, আর উৎসব মুখর পরিবেশ থাকবে, এটাই আমরা আশা করি। আশা করছি যে এই পরিবেশটা যেন ভোটের দিন পর্যন্ত থাকে, আমরা যেন উৎসব মুখর পরিবেশে ভোটটা দিতে পারি নিরাপত্তার সহিত। সুন্দরভাবে ভোট হোক, আমরা জানি সুন্দরভাবে ভোট দিতে পারি, এটাই চাচ্ছি।
113টি কেন্দ্রের মধ্যে 55টি গুরুত্বপূর্ণ হলেও সব কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাচনটা যেন উৎসব মুখর হয় সেজন্য নির্বাচনের পূর্ববর্তী একটি প্ল্যানিং করেছি, নির্বাচনকালীন সময় একটি প্ল্যানিং করেছি এবং নির্বাচন পরবর্তী যেন কোনো সহিংসতা না হয় সেজন্য একটি পরিকল্পনা করেছি। 28 ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দেবেন 2,75,870 জন ভোটার, যার প্রায় অর্ধেকই নারী। বগুড়া পৌরসভার সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করোনা মহামারীর কারণে বন্ধ হতে বসেছে চট্টগ্রামে টিকে থাকা একমাত্র প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেস। নিম্নমানের ছবি প্রদর্শন, হলের নোংরা পরিবেশ সহ নানা কারণে এ পর্যন্ত বন্ধ হয়েছে 25টি সিনেমা হল। চলচ্চিত্র শিল্পে ধস আর দর্শনার্থীদের হল বিমুখতার কারণ হিসেবে ভালো ছবির সংকটকে দায়ী করছেন হল মালিকরা। অবশ্য নতুন একটি সিনেপ্লেক্স চালু হলেও নিয়মিত প্রদর্শনী নেই সেখানে। চট্টগ্রামের লালদিঘি এলাকায় 1927 সালে প্রথম গড়ে ওঠে সিনেমা প্লেস নামের এই প্রেক্ষাগৃহ। প্রতিষ্ঠার শুরু থেকেই এই হলে ছিল সব শ্রেণী পেশার দর্শকের উপচে পড়া ভিড়। তবে বেশ কয়েক বছর ধরে বদলে গেছে সেই চিত্র। নিম্নমানের সিনেমা প্রদর্শন, হলের নোংরা পরিবেশ সহ নানা কারণে কমতে থাকে দর্শক। সবশেষ করোনার প্রভাবে তা নেমে এসেছে শূন্যের কোঠায়। এমন পরিস্থিতি দেখে হতাশ দর্শনার্থীরাও। আমরা আছি দেখি লোক নাই, 2-4 জন, আমাদেরও ভালো লাগে না। এখানে ঢোকা কষ্টকর। হ্যাঁ, আমরা চুরি করে ঘরে থাকতাম, তাতে টিকিট দিতে না আবার মানুষকে। এখন তো অবস্থা একদম লাজুক। চট্টগ্রামে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি সিনেমা হল। একের পর এক হল বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কে আছেন সিনেমা প্লেসের কর্মীরাও। আমাদের মালিক তো বন্ধ করে দিতে চায়, আমরা তো বন্ধ করতে চাই না। আমরা বলতেছি আমরা কোথায় যাবো স্যার, আমাদের তো বাঁচতে হবে স্যার। হলগুলোর মালিকদের দাবি, দেশে ভালো ছবির সংকটের প্রভাব পড়েছে সিনেমা হলে। গত 1 বছর ধরে করোনার পরিস্থিতিতে সেই সংকট বেড়েছে কয়েক গুণ। আমার এখানে কতগুলো সিনেমা হলের স্টাফ আছে যারা 30 বছর যারা কালো চুল নিয়ে আসছিল সব সাদা চুল হয়ে গেছে। এরা বা কোথায় যাবে এখন? এদের জন্য আমি হলটা এখনো বাঁচিয়ে রাখছি। আমার কিছু পাশে আমার কিছু ভাড়াটারা পাওয়াতে আমি কোনো মতে আমার ভাড়া দিতে হচ্ছে না দিকে এইটা, এবং আমার কাজিডোরি যে জুমুর সিনেমা, এটাকে আমি সুগন্ধার নাম দিয়েছি, ওইটাও চলতেছে। সংকট মোকাবেলা করে সিনেমা ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা চান মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের কাছে হলগুলোর হোল্ডিং ট্যাক্স এবং ভ্যাট মওকুফের দাবিও তাদের। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অযত্ন আর অবহেলায় বিবর্ণ ফেনীর দাগন ভূঁইয়ার ভাষা সৈনিক সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। যদিও ফেব্রুয়ারি মাস এলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জায়গাটি। ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ির পাশে 2008 সালে নির্মাণ করা হয় সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। এরপর পেরিয়েছে 1 যুগ, তবে পূর্ণাঙ্গ রূপ পায়নি দর্শনীয় এই স্থানটি। এই জাদুঘরে নেই স্মৃতির ছিটেফোঁটাও। গ্রন্থাগারের ভেতরে 3500 বই থাকলেও সারা বছর দেখা মেলে না পাঠকের। যদিও 21শে ফেব্রুয়ারি ঘিরে আনাগোনা বাড়ে সব মহলের। এই গ্রন্থাগারের শুধু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু লোকজন আসছে, দোয়া মোছার কাজ করে। 21শে ফেব্রুয়ারি চলে যায়, সকল লোকজন চলে যায়। এখানে কি আছে, কি বই, কোন কারণে রেখেছে, একটা লোক আসি দেখে না। যদি দেখতো, যদি এখানে কলেজ থাকতো, তাহলে কলেজের ছাত্রগুলো আসি এখানে বসতো, একটা বই পড়তো, দেখতো। তো এখন তো কেউ আসে না। এখানে কতগুলো প্রতিষ্ঠানে ওনার স্মৃতি নেই, কিছু নেই। ধরতে গেলে জাদুঘর একটা আছে নামের। কলেজটা দাঁড়িয়ে আছে, আর এই অডিটোরিয়ামটাও আরও সংস্কার হওয়া দরকার, কিছু বই আসা দরকার। দায়িত্বপ্রাপ্তদের দাবি, জাদুঘরের উন্নয়ন ও পাঠক বাড়াতে প্রতিনিয়ত কাজ করছেন তারা। এখানে সালামের কোনো স্মৃতিচিহ্নই কিন্তু সংরক্ষিত নেই, কারণ এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। সেখানে আসলে প্রধানত একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক বই আছে এবং এটার আমরা রক্ষণাবেক্ষণ, বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ এবং লাইব্রেরিটার রক্ষণাবেক্ষণ আমরা সঠিকভাবে করে থাকি। যেহেতু এটা গ্রামীণ এলাকায় অবস্থিত, পাঠক খুব একটা নেই, তা আমরা মনে করি যে পর্যায়ক্রমে সেখানে আস্তে আস্তে পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে।
ভাষা শহীদ সালামের আত্মদান বাঙালির চেতনা ও স্বদেশপ্রেম জাগ্রত করতে ভূমিকা পালন করবে বলে মনে করেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একদিনে বিশ্বে করোনায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4.25 লাখ। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 24,50,000 ছাড়ালো। মোট আক্রান্ত 11,08,00,000-এর বেশি, সুস্থ হয়েছেন 8,57,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 2,283 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 61,000 মানুষে। ব্রাজিলে মারা গেছে 1,432 জন। নতুন শনাক্ত হয়েছে 50,000। চিলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও থিয়েটার। হংকংয়ে করোনার বিস্তার কিছুটা কমায় খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও পাব। আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। এছাড়াও ফ্রান্সে 22,000, স্পেনে 14,000, ইতালিতে 13,000, যুক্তরাজ্যে 12,000 নতুন রোগী পাওয়া গেছে। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে 13 দিনের মতো চলছে বিক্ষোভ। বৃহস্পতিবারও আন্দোলনকারীদের ওপরে বল প্রয়োগ করে পুলিশ। রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করেন তারা। এর আগে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অঙ্গনের 6 শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। এ নিয়ে দেশটিতে আটকের সংখ্যা প্রায় 500। বৃহস্পতিবার সকালেও ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থীরা। যান চলাচলে ব্যাঘাত ঘটাতে এ সময় অনেক চালককে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও তা আমলে নেয়নি নানা শ্রেণী পেশার মানুষ। টানা কর্মসূচি ও ধর্মঘটে দেশটির বেশ কিছু সরকারি কার্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এবার রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষোভরত কৃষকরা। বৃহস্পতিবার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই রেল অবরোধ কর্মসূচি। এ সময় রেল লাইনের উপরে অবস্থান নেয় কৃষকেরা। এই ঘটনায় দূরপাল্লার অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দেয় রেল মন্ত্রণালয়। বিভিন্ন রাজ্যে বাতিল করা হয় ট্রেন যাত্রা। আটকে পড়া রেলযাত্রীদের খাবার ও পানি সরবরাহ করতে দেখা গেছে কৃষকদের। এছাড়াও বেশ কিছু এলাকায় পুলিশকে ফুল দেয় আন্দোলনকারীরা। বর্তমানে ফসল কাটার মৌসুম হওয়ায় দিল্লি অবস্থান কর্মসূচি ব্যাহত হচ্ছে কৃষকদের। তবে প্রয়োজনে নিজেদের ফসল পুড়িয়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। মঙ্গল গ্রহে সফল অবতরণ করছে নাসার মহাকাশযান পার্সিভিয়ারেন্স রোভার। কোনো জটিলতা ছাড়াই বাংলাদেশ সময় রাত 3টায় মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করে রোভারটি। 7 মাস আগে এই 6 চাকার এই স্বয়ংক্রিয় যানটি পৃথিবী থেকে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল। রোভারটির সফল অবতরণের পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার পাসাডিনার গবেষণা কেন্দ্রের প্রকৌশলীরা। মহাকাশযানটিতে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র। আগামী 2 বছর মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না তা খতিয়ে দেখবে এটি। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে তা নিয়ে গবেষণা চালাবে পার্সিভিয়ারেন্স রোভার। করোনা টিকা নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার প্রথম দিন টিকা নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, সৌম্য সহ 6 ক্রিকেটার, সাথে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা। সব মিলে টিকা নিয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের 23 জন। ভয় নয়, সাহস রেখে টিকা নেওয়ার বার্তা তামিমদের। কিছুটা ভয়, কিছুটা সংকোচ। বিসিবি ডাকে শুরুতে সাড়া দেননি ক্রিকেটাররা, কিন্তু দেশব্যাপী টিকা কার্যক্রমে জোর লাগলে টিকা নিতে উদ্যোগী হন নিউজিল্যান্ড সফরের ক্রিকেটাররা। বিসিবির কাছ থেকেও ক্রিকেটার পেয়েছেন ভরসা। আমি অস্বীকার করব না, যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না, বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন, যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই কারণ, এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গুড থিং দ্যাট আই এম টেকিং। আর যেটা বললাম যে আসলে আমরা অনেক লাকি, আমরা বাংলাদেশিরা অনেক লাকি যে আমরা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটা নিতে পারতেছি। বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই চলছে। সে যুদ্ধে জিততে চান সৌম্য, তাসকিন, নাসুমরা। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। সবার দেওয়া উচিত যাদেরই সুযোগ হয়, কারণ এটা আমাদেরকে আরও কাজ করতে হেল্প করবে, সব সময় সেফ থাকতে সুবিধা করবে। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তেমন কিছু না, আমি বিশেষ করে একটু নার্ভাস ছিলাম আর কি, এখন তেমন কিছু একটা ফিল করতেছি না।
টিকা নিয়ে করোনা সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন ক্রিকেটাররা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদেশি কোচিং স্টাফরা। বোর্ড পরিচালকরাও টিকা নিয়ে সফরে যাচ্ছেন। শনিবার দ্বিতীয় দফা টিকা নেবেন নিউজিল্যান্ডগামী বাকি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগের মতো ক্রিকেটারদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। এখন একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে বিসিবি। আর সেই যাত্রায় যে সংকট, তা থেকে উত্তরণের সমন্বিত চেষ্টা জরুরি বলছেন নাজমুল হাসান পাপন। তবে ওয়ানডে টি-20তে যে মানসিকতা দেখায় দল, টেস্টে তার প্রতিফলন না থাকায় আপত্তি বোর্ড সভাপতির। সবার সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি। ব্রাথওয়েটের উইন্ডিজ যে ধাক্কা দিয়ে গেছে, যে ক্ষত তৈরি হয়েছে টাইগার ক্রিকেটে, তা শুকোতে অনেকটা সময় লেগে যাবে। খালি চোখেই অনেক কিছু পানির মতো পরিষ্কার। বিশ্লেষণের প্রয়োজন নেই, সমাধানের পথ খুঁজতে তৎপর বিসিবি। সমন্বিত প্রয়াসই উত্তরণের একমাত্র উপায়। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি, এটা ডেফিনেটলি সমস্যা কোথায় এটা যে জানি না বা বুঝি না কেউ তা না, কিন্তু এখন যে পদ্ধতিতে যাচ্ছে এমন এটাই আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি। ওদেরকে বলে দেওয়া এটা করবা না, এটা করবার চেয়ে এইভাবে ওদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে যেটা করা হচ্ছে এখন, এটা হচ্ছে বেটার। তাই যেমন ক্রিকেটারদের কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল কিংবা বোর্ডের বিচক্ষণতাও তাতে বড় প্রশ্নের মুখে। কেন এমন হচ্ছে? কারণ অনুসন্ধানে তামিম মুশফিকদের সাথে আলোচনা হয়েছে বোর্ড সভাপতির। সেই সূত্র ধরে ভবিষ্যতে এগোতে চায় ক্রিকেট বোর্ড। আগে তাই করতাম, সোজা বলে দেওয়া হতো এটা করো এটা করো, এখন তো আর এটা করি না। একটু প্রবলেম হচ্ছে, তবে আমি খুশি যে আমাদের যে ধারণা আমার ছিল সমস্যা কোথায়, এবং ওরা যে বলছে বেশিরভাগই মিলে যাচ্ছে, 90% মিলেই যাচ্ছে। সামনে নিউজিল্যান্ড সফর, তার আগে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্তে যেতে চায় না বিসিবি। সমস্যা ধরিয়ে দিয়ে আপাতত কোচিং স্টাফকে আরও সময় দেওয়ার পক্ষে বোর্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়ম মেনেই হারিস আনিসের সাজা মওকুফ, পুলিশের তালিকায় নাম কমিউনিকেশন গ্যাপ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টেকনাফ থেকে শুধু যাত্রী নয়, ইয়াবা আনছে বাসকর্মীরাও, ব্যবহার করা হচ্ছে অভিনব সব পদ্ধতি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিবন্ধনের আওতায় আসছে ইজি বাইক, 3 হুইলার, কর্মকৌশল নির্ধারণে কমিটি গঠন। বিশ্বমানের ভাষা জাদুঘর ও আর্কাইভে সংরক্ষিত বর্ণলিপি, উৎপত্তি ইতিহাস প্রচারের অভাবে তেমন দর্শনার্থী নেই। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।